ছি ছি, আপনি এত খারাপ, আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখতেছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার খুব ভালোই লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ, কিসের বউ? হয় আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে। বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্যে? চিন্তা করবেন না, আমি 3 মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দেন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। এই যে মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনাদের মতো মানুষদের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিতা হয়, বুঝেছেন? এই কথাটি শুনেই হাসিব রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে ওর উপরে উঠে আর হাসিব বলতে থাকে, এই অনেক কথা বলেছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার সাথে আপনার কাছে আর কি বা আশা করা যায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই চলে আসে হাসিবের রুমের সামনে আর বলতে থাকে, আসিফ, দরজা খোলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবে পাচ্ছে না। একটু মজা করতে গিয়ে সাথী যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না। কি হলো আসিফ, দরজা খোলো। আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটি আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরেছিল। আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটি শুনে হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে, এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা, বিশ্বাস করো, এমন কিছুই হয়নি। এই মেয়েটি। চুপ কর, আর একটা কথাও বলবি না। যদি কথা বলিস তাহলে বাসা থেকে একদম বের করে দিব। সবাই ভাবছেন কি হয়েছে, তবে শুনুন, হাসিব পড়াশোনা শেষ করেছে। এখন তার বাবা মা মেয়ে খুঁজছে বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর সাথে সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ের। এর কিছুদিন পরে বিয়েও হয়। তো আজ বাসরাত। বাসরাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তেমনি হাসিবও দেখেছিল। এসব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে। আর এই অবস্থায় খুব সুন্দর লাগছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখেছেনই কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। সমস্যা নাই মা, ও আর কিছুই করবে না তোমাকে। উনি নাকি একটি মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এইসব কি বলতেছো সাথী? তুমি মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কেন মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই বলেছেন। একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয় আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 বা 15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে আসে। এসেই বলতে থাকে, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিব, সাথী যে সব বলতেছে সব কি সত্যি? না বাবা, এসব সত্যি না। তো আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ। সাথীর কথাটি শেষ হতে না হতেই বাহিরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞেস করে, কে তুমি? কাকে চাই? হ্যাঁ, হাসিব বাসায় আছে, আমি ওর বউ। এই মেয়ে কি বলতে চাই সব? তোমার মাথা ঠিক আছে কি? মেয়েটির কথা শুনে সবাই তো অবাক হচ্ছে। কি হচ্ছে এইসব কিছুই বুঝতেছে না কেউ। আরো বেশি অবাক হয় হাসিব। অবশ্যই আমার মাথা ঠিক আছে। কই হাসিব, কই? হ্যাঁ, তখনই হাসিব সামনে এসে বলে, এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসে সেটাই বলে যাইতেছো। মানে আমি মিথ্যা বলতেছি? তুমি আমাকে গোপনে বিয়ে করেছো আর এখন কি না মিথ্যা আশ্রয় নিতেছো? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব না তোমাকে। প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না। তোমার কাছে আমাকে আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করেছো, আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়েই চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে কখনো দেখি নাই আর আপনি বিয়ের কথা বলতেছেন। ঠিক তখনই সাথী বলে ওঠে, দেখেছেন, আমি মিথ্যা কথা বলি নাই।
আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারতেছে না, আর আমাকে মারার চেষ্টাও করতেছে। আর একটু এই বাড়িতে থাকবো না আমি। আমি বুঝে গিয়েছি এই সব কিছুই তোমার সাজানো নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ, আপনাদের না জানিয়ে বিয়ে করে। এদের মতো কিছু ছেলের জন্য আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজেই নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলেছে 3 মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামে মিথ্যা কথা বলতেছে। আর এই সাথী এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যা কথা বলার জন্যে। তখনই মেয়েটা বলে ওঠে, আশ্চর্য! আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নেবেন আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেয়া আছে, কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো, এমন করে কি দেখতেছেন? হ্যাঁ, এটা আপনার সাইন। এরই তো আমার সাইন না। ও হতে পারে অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আরও প্রমাণ নেবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করেছি সেই কাজীকেই ফোন দিই, উনি সব কিছু বলবে। ঠিক আছে, ফোন দেন তবে। এরপরে মেয়েটি ফোন দেয় আর ফোনের লাউড স্পিকার বেড়ে দেয়। কাজীর কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলবে না। সত্যি করে বলো তো তুমি কে আর কোথা থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছেই এসেছি। আর যদি এখন মেনে না নাও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরো বাড়ির সবার মাথার উপরে মনে হচ্ছে ছাদ ভেঙে পড়ল এমন অবস্থা। আরও বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরেও হাসিব আমাদের একটি কথাও জানায়নি। আচ্ছা, তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। তোমাদের বিয়ে কতদিন হলো? 5 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু হাসিব যে বিয়ে করেছে এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা, আমাদের গেস্ট রুমের রিফাকে নিয়ে যাও, আজ থেকে ওখানেই থাকবে। ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাবে কি হয়। ঠিক আছে। এরপরে হাসিবের বাবার কথা মতো রিফাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। বাবা, তুমিও এসব বিশ্বাস করলে? একদম চুপ থাক। তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই আমার লজ্জা লাগছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর সেই তুই কিনা ছি ছি ছি, ভাবতেই কেমন জানি লাগতেছে আমার। সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই, এইসব সাথী করেছে। বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো। আপনার ছেলে আমাকে দোষ দিতেছে। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামাও সবাই, এখন সবার রুমে চলে যাও, এসব নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথে থাকবো না। একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন? কিছু হবে না, যাও রুমে যাও। আর হাসিব, যদি একবার শুনি তুমি এমন কিছু করেছো, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। ঠিক আছে বাবা। এরপরে সবাই রুমে রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতেই সাথী বলতে থাকে, আমাকে যতটা সহজ সরল ভাবছো, আমি কিন্তু ততটা না। আমি জানি তুমি এইসব কাহিনী ঘটাইছো। আহা, ঠিকই বুঝেছেন। আপনি কেন এমন করলেন? এইসব মিথ্যা অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন। কি এমন দোষ করেছি? আমি সবকিছু আগে থেকে ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরেই এমন হবে। রিফা আপনার কে হয়? ও আমার বান্ধবী। আর একটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনে দেখি সব কিছু জানতে চান, আস্তে আস্তে সব জানবেন 3 মাসে। ও আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গেছি। দোয়া করি যার জন্য এমন কাজ করেছেন সেই যেন আপনাকে ছেড়ে না যায়। এত কথা ভালো লাগে না, চুপ থাকেন। কথাটি বলতে না বলতেই সাথীর ফোনে রিংটং বেজে ওঠে, আর সাথে সাথেই ফোনটি রিসিভ করে সাথী বলতে থাকে, জান, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে। এখন শুধুমাত্র 3টা মাস অপেক্ষা করো, তারপরে তোমার কাছে চলে যাব। জানো, এই পরিবারের সবগুলাই বোকা, একটু কষ্ট হয়নি। এই কথাটি হাসিব শোনার সাথে সাথেই সাথীকে এমন ভাবে, খাস, তোর এত বড় সাহস! তুই কি না আমার পরিবারের লোককে বোকা বলিস? ওরা তোকে সম্মান করেছে, বুঝেছিস? তুই আমাকে থাপ্পড় দিলি? এত বড় সাহস তোর? হ্যাঁ, আবার কি চিৎকার করব?
সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি। তোর মতো রাস্তার মেয়ে, বেশ্যা, এইগুলো ছাড়া আর কি বা পারবে করতে। এই মুখ সামলে কথা বল। চুপ করে ঘুম যাবে এদব মেয়ে কোথাকার। লজ্জা করে না বিবাহিত স্বামীর সামনে পরপুরুষের সাথে কথা বলিস? কেন জ্বলতেছে নাকি? আর তোর মতো খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে মানবো, এটা কেমনে ভাবলি? হ্যাঁ, আহা হা হা হা। হাসিস কেন? হ্যাঁ, একদিন দেখবি এই খ্যাত ছেলেটার কাছেই ফিরে আসতে হবে তোকে, কিন্তু তখন আর পাবি না। এইসব স্বপ্ন দেখতে থাক। এমন ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ অনেক রাত হয়েছে। তাতেই আবার আজ বিয়ে হয়েছে, অনেক ক্লান্ত। পরের দিন সকালবেলা উঠে দেখে রিফা সব কাজ করছে বাসার। এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে হাসিব আরো বেশি অবাক হয়। তখনই হাসিব জিজ্ঞেস করে, এই আপনি কি করতেছেন এইসব? হ্যাঁ, কি করি জানো না? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছি, কাজ তো করতেই হবে, তাই কাজ করতেছি। বাহ, ভালোই নাটক করতে পারো। কিসের নাটক করি আমি? হ্যাঁ, সেটা আপনি ভালো জানেন কি নাটক করতেছেন। ওভার অ্যাক্টিং বেশি হচ্ছে আমার মনে হয়। এই তুই চুপ কর হাসিব। বাবা, তুমি জানো না এই মেয়েটি নাটক করতেছে? আর একটি কথাও বলবি না। বিয়ে যখন চুপ করে করেছিস তখন মনে ছিল না, এখন এই সব করতেছিস। এই মেয়ে কে? এই মেয়েকে আমি সত্যি বিয়ে করি নাই। সেটা তো কাল দেখলামই। এখন বিয়ে যখন করেছিস তখন দুইটা মেয়ে নিয়েই সংসার করতে হবে। তখনই সাথী বলে ওঠে, এটা অসম্ভব। আমাকে মাফ করে দিও মা, আমি জানতাম না হাসিব এমন একটি কাজ ঘটাবে। কি বলবি বল, আমার কাজ আছে হাসিব। তখনই এটা নিয়ে একটু ঝগড়া হয় সাথী ও রিফার মধ্যে। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এইসব, কারণ হলো এরা তো দুজনে প্ল্যান করে করছে, কিন্তু আবার ঝগড়াও করছে। ব্যাপারটা বুঝলাম না। ঠিক তখনই আবারও সাথীর ফোন কল আসে, আর সাথী উপরে চলে যায়। এইভাবে সারাটা দিন ঝগড়া চলতে থাকে। বাড়িতে পরিবেশটাই নষ্ট করে ফেলতে ঝগড়া করে। তো যখন রাত হয়, হাসি প্ল্যান করেই রিফার রুমে চলে যায়। রিফা, এই রিফা। এই কে কে এত রাতে? কে আমার রুমে? কে আবার তোমার স্বামী? হাসিব আমি। তো এখানে কি করতেছ? স্বামী বউয়ের কাছে কেন আসে জানো না বুঝি তুমি? না, জানি না। স্বামী আসে আদর করতে, তেমনি আমিও এসেছি আমার বউকে আদর করতে আজ। এই একদম আমার কাছে আসবেন না। সেটা বললে তো আর হবে না। আমি এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব। এই না প্লিজ, যদি আমার কাছে আসো তো আমি কিন্তু চিৎকার করে উঠব। চিৎকার করো, সমস্যা নেই। আমি আমার বউয়ের কাছে আসতে পারি, সবাই এটাই ভাববে। প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। কে শোনে আর কার কথা? হাসিব সোজা রিফাকে বিছানায় শুইয়ে হাত দুটি চেপে ধরে। এখন তো শুরু, আরো অনেক কিছু হবে। আমাকে নষ্ট করিও না প্লিজ, তোমার পায়ে পড়ি আমি। তখনই হাসিব রিফার শরীর থেকে এক টানে শাড়িটা খুলে ফেলে। উফ, কি সুন্দর লাগতেছে। প্লিজ হাসিব, এমন করিও না। আমি আমার বউকে যা খুশি তাই করব, এতে কার কি? হ্যাঁ, এটা বলেই রিফার ঠোঁটের কাছে হাসিব ঠোঁট আনতেই নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এইদিকে কোনো বাধাই হাসিবকে আজ আটকাতে পারবে না। আর কিছু না ভেবে রিফার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়, আপন মনে কিস করতে থাকে। রিফাও ভেবে নিয়েছে হাসিবের হাত থেকে আর নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। কিন্তু 5 মিনিট কিস করার পরে হাসিব নিজেই রিফাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, এখনো সময় আছে, বল তুই কি আমার সত্যিকারের বউ নাকি সাজানো? নিজের বউ। ও ঠিক আছে। এটা বলেই হাসিব আবারও যখন ঝাঁপিয়ে পড়ে রিফার উপর, ঠিক তখনই রিফা বলে ওঠে, আপনি আমার কেউ না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার স্বামী হই গো সোনা। সত্যি কেউ না, এসব সাজানো নাটক। সবকিছু সাথী প্ল্যান করেছে, তাই তো? সবকিছুই সাথের প্ল্যান ছিল বিয়ের আগে থেকে। সাথী যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে বিয়ে করলো না কেন? ওর বাবার কথা রাখতে এসব করেছে। 3 মাস হলে ও ঠিকই চলে যাবে এখান থেকে, আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে। এইসব কথা কালকে বলবা সবার সামনে। ঠিক আছে, বলবো। যদি না বলো তবে কিন্তু তোমার সাথে এমন কাজ করব ভেবেই পাবে না। আজ তো এইটুকু করলাম। ঠিক আছে। এখানে হাসিব আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। তখন সাথী প্রশ্ন করে, কিরে, কই ছিলি এতক্ষণ? কোথায় আবার? রিফার রুমে গিয়েছিলাম। ওর রুমে কেন গিয়েছিলি? হ্যাঁ,
বইয়ের রুমে স্বামী যাবে না তো কে যাবে? গিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে আসলাম। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী একটু থমকে যায়। ভালোবাসা মানে? শারীরিক সম্পর্ক করে আসলাম আমার অন্য বউয়ের সাথে। আচ্ছা, কাল কথা হবে, আজ আমি খুবই ক্লান্ত। সাথী আর একটি কথাও না বলে ঘুমিয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে রিফার সাথে এমন কাজ করলো, আর রিফা একটু চিৎকারও করলো না। ওকে তো সব বুঝিয়ে দিয়েছি কি করলে কি করতে হবে। সেই দিন রাতটাও এইভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলায় হাসিব সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে, কিছু কথা বলতে চাই আমি। সবাই ভাবছে কি এমন বলবে যে সবাইকে জড়ো করলো। এইদিকে সাথীর মনও ছটফট করছে, কি এমন হাসিব বলবে যে সবাইকে এক করলো। রিফা, এদিকে আসো আর সবটা খুলে বলো, কি হয়েছে আমার সাথে। রিফা সামনে এসে বলতে থাকে যে কাল রাতে হাসিব আমাকে হুমকি দিয়েছে, যদি আমি মিথ্যা না বলি তবে আমার বাবা মাকে মেরে ফেলবে। হোয়াট? এই রিফা, তুমি কি বলতেছো এইসব? আমি যা সত্যি তাই বলবো হাসিব, আমি মিথ্যা বলবো না, এটা আমার যা হয় হোক। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? আমি ঠিকই আছি, প্লিজ হাসিব, আমার বাবা মার কোনো ক্ষতি করিও না, তোমার পায়ে পড়ি আমি। তুমি কাল রাতে কি বললে আর আজ কি বলতেছো এইসব? না, তুমি এমনটা করতে পারো না রিফা, প্লিজ সত্যিটা বলে দাও। আমাকে মাফ করবে হাসিব, আমি যা সত্যি তাই বলতেছি। ঠিক তখনই হাসিবের বাবা বলতে থাকে, হাসিব এসব কি বলতেছে রিফা? তুই মিথ্যা বলার জন্য হুমকি দিয়েছিস ওকে? না বাবা, বিশ্বাস করো, আমি এমন কিছুই করি নাই। তাহলে কি রিফা মিথ্যা বলতেছে? হ্যাঁ, বাবা, রিফা মিথ্যা বলতেছে সবকিছু। প্লিজ হাসিব, আমাকে এইসব মিথ্যা অপবাদ দিও না, যদি এমন কিছু বলো তো নিজেকেই শেষ করে দিব। তুমি চুপ করো রিফা, তোমার কিছুই হবে না। প্লিজ বাবা, আমার বাবা মার যেন কোনো প্রকার ক্ষতি না হয়। হাসিব সত্যি করে বলতো তুই কি চাস? তুই যদি আগেই রিফাকে বিয়ে করিস তাহলে আমাদের জানাইলি না কেন? মেয়েটার জীবন নিয়ে এমন করলি কেন? বাবা, তুমি আমার কথা বুঝতেই চাইতেছো না কেন? আমি রিফাকে চিনি না। এই একদম চুপ কর, আমার সামনে আর একটা মিথ্যা কথাও বলবি না। যদি নাই বিয়ে করিস তো কাল রাতে ওর রুমে গিয়েছিলি কেন তুই? আমি গিয়েছিলাম শুধুমাত্র এটাই বলতে যে তুমি কে আর কি চাও। না হাসিব, তুমি এটা বলো নাই, তুমি আমার সাথে 3-4 ঘন্টা থেকেছ, আমাকে অনেক কিছু করেছো, আর বলেছো আমি যেন বলি আমি তোমার বউ না, সব কিছু আমি সাজাইছি। আর এইসব না বললে আমার বাবা মাকে মেরে ফেলবে। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই লজ্জা লাগছে, সি সি সি। ঠিক তখনই সাথী বলে ওঠে, বাবা, আমি কিছু বলতে চাই। বলো, কি বলবা? রিফা যা বলতেছে সব সত্যি কথা। তুমি সেটা কেমনে জানলে? বাবা, হয়েছে কি, রিফা যখন বলল যে 3-4 ঘন্টা থেকে ওর সাথে, তখনই আমি কনফার্ম হলাম যে হাসিব তো কাল রাতে আমাকে বলেছিল যে সাথী তুমি থাকো, আমি একটু বাইরে যাব, কিন্তু এটা জানতাম না যে রিফার রুমে গিয়েছিল। আর কত প্রমাণ নেবি হাসিব? হ্যাঁ, আমাকে আর সবার সামনে এইভাবে ছোট করবি না প্লিজ। বাবা, শুধুমাত্র এইটুকুই জেনে রাখো, আমি বড় চক্রে ফেসে গেছি। চুপ কর, আর একটা কথাও বলিস না তুই। তখনই রিফা বলে, বাবা, আমি এখানে আর একটুও থাকবো না, আমি আমার বাবা মার কাছে যাব, যদি হাসিব কোনো ক্ষতি করে তখন। না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমাকে যেহেতু বিয়ে করেছে সো তুমি এইখানেই থাকবে। না, আমি এত কষ্ট করে থাকবো না বাবা, আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে রুমে থাকবে, খাবে, ঘুরতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তবে তুমি কি করতে চাও? আমার জীবনটা তো নষ্ট করেছি, আমি আর চাই না অন্য একজনের জীবনও নষ্ট হোক। তবে কি করবে? হয় আমাকে ডিভোর্স দিক, না হয় অন্যজনকে ডিভোর্স দিক। এটা কখনোই সম্ভব না, তোমরা দুজনেই থাকবে, ও দুজনকেই দেখাশোনা করবে। না, এটা হয় না। এত কথা বলতে পারবো না, দুজনেই থাকো। আমি এখন একটু কাজে যাব, পরে কথা হবে। তখনই সাথী বলে, বাবা, আজ তো আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আচ্ছা, দুপুরে যেও, আমি একটু কাজ করে আসি। ঠিক আছে বাবা। এরপরে সবাই সবার রুমে চলে যায়। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এর সাথে।
আচ্ছা আমি তোকে মাফ করে দিয়েছি। তারপর আসমা চাকু ফেলে দিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানি আসমা খুবই জেদি। দুজনেই একটা বেঞ্চের উপর বসে আছি। আগে যেভাবে থাকতাম, অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিলাম। নীরবতা ভেঙে আসমাই বলল, এখনো ভালোবাসিস আমাকে? না। কেন? আগে তো বাসতি। তখন অনুভূতিগুলো জীবিত ছিল, এখন মরে গেছে। আবার জাগিয়ে তুলবি? তা সম্ভব নয়। কেন? আগে এই পৃথিবীতে আমার কেউ ছিল না, এখন আমার এক মা আর বোন আছে। তারাই এখন আমার সব। আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন আছে। আর তার জন্য তোকে ভুলে থাকাটা খুবই জরুরি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো তোর সাথে ওরকমটা করতে পেরেছি। তুই পারবি আমাকে ভুলে থাকতে? তুই না আমাকে অনেক ভালোবাসিস? পারতে হবে, আর তার জন্যই আমি কলেজ পরিবর্তন করব। এখানে থাকলে হয়তো তোকে ভুলে থাকা সম্ভব না। তুই কলেজ কেন পরিবর্তন করবি? তোকে আমার ভালোবাসতে হবে না। তারপরও তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। তুই ভালো করে জানিস আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই হয়তো তুই এভাবে বলছিস। কিন্তু তুই যদি আমার সত্যি ভালো চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। যদি কখনো জীবনে বড় হতে পারি, তাহলে আবার তোর কাছে ফিরে আসবো। আর যদি না পারি, তাহলে হয়তো আর কোনো দিনও আমাদের দেখা হবে না। আমি তোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তোকে শুধু একটা কথাই বলতে চাই, যদি আমাকে সত্যি চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। সবসময় ভালো থাকবি, হাসি খুশি থাকবি। তুই অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। পিছনে তাকালাম না। জানি আসমা বেঞ্চের উপর বসে কাঁদতেছে। কাঁদুক, কাঁদলে হয়তো কষ্ট কম হবে। জানি না কখন আসমার যোগ্য হতে পারবো কিনা। এখন জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ভালো পড়ালেখা করে ভালো চাকরি করা, যাতে পরিবারের খেয়াল রাখতে পারি। যদি কখনো আসমাদের সমকক্ষ হতে পারি, তাহলে ওর কাছে ফিরে আসবো, অবহেলিত ভালোবাসার জন্য। আর যদি না পারি, তাহলে মুছে ফেলতে হবে জীবন থেকে আসমা নামটি। আজকে নিজের দোষে পারভেজকে হারালাম। যখন ও কাছে ছিল তখন বুঝতে পারি নাই, আর এখন দূরে চলে যাওয়ায় কষ্ট পাচ্ছি। জানি না ওকে আর পাবো কিনা। এসব ভাবতেছি আর বেঞ্চের উপর বসে কাঁদতেছি। তখনই মিম আসলো। তোর কি হইছে আসমা? এভাবে বেঞ্চের উপর বসে কান্না কেন করছিস? আমি অনেক ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য আজকে পারভেজ আমাকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে আমাকে বল তো। মিমকে সবকিছু বললাম। সব শোনার পর ও বলল, এখন কষ্ট পেয়ে কি লাভ? পারভেজ তো আর ফিরে আসবে না। আমরা এমনই, যখন কাছে থাকে তখন তার মূল্য বুঝি না, যখন সে দূরে চলে যায় তখনই তাকে বুঝতে পারি। এখন এভাবে কেঁদে আর কি হবে? যদি ওকে সত্যিই ভালোবাসিস, তাহলে ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই তোর কাছে। হ্যাঁ, আমি তাই করব। প্রয়োজনে আমি পারভেজের জন্য সারা জীবন অপেক্ষা করব। ওকে আমি অনেক ভালোবাসি। তা এখন কান্না থামা, চল তোকে বাসায় দিয়ে আসি। জানি না আসমাকে ভুলে থাকতে পারবো কিনা। যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি, ততই আরো বেশি করে ওকে মনে পড়ে। তো কেমন দেখাচ্ছে কেন বাবা? তোর কি কিছু হয়েছে? না মা, কিছুই হয়নি। আমার কাছে কিছু লুকাস না বাবা। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু হয়েছে। আর তুই তো আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে এলি। কিছু হয়ে থাকলে আমাকে বল বাবা। মাকে আসমার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। মেয়েটাকে তো অনেক ভালোবাসিস, তাহলে ওর থেকে দূরে কেন চলে এলি? কি করতাম আমি মা? ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ওর বাবা হয়তো কখনো এই সম্পর্ক মেনে নেবে না। মেনে না নেওয়ারই কথা। কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিতে। এটা তুই ঠিক বলছিস। হয়তো আসমার বাবা তার মেয়ের সুখের জন্য রাজি হতো। আর তুই কি পারবি আসমাকে বলে থাকতে? তুই ঠিকই কষ্ট পাবি, আর আমরা চাই না তুই কষ্ট পাস। মিম আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রুমে এসে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসলো। মা, তুই কি অসুস্থ? মিম তোকে বাসায় দিয়ে গেল?
এ কি তুই কান্না কেন করছিস? কি হয়েছে মা, আমাদের বল। ও আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার নিজের ভুলের জন্য ওকে হারালাম। কার কথা বলছিস তুই? মা বাবাকে পারভেজের ব্যাপারে সবকিছু বললাম। ওই ছেলের এত সাহস যে আমার মেয়েকে কষ্ট দেয়। তুই চিন্তা করিস না মা, পারভেজের সাথেই তোর বিয়ে দেব। তুই শুধু ওর ঠিকানা দে। কিন্তু ও রাজি হবে না বাবা। তা নিয়ে তুই চিন্তা করিস না। আমার মেয়ে কষ্ট পাবে ওই ছেলের জন্য, তা আমি হতে দেব না। বিছানায় শুয়ে আছি, তখনই কে যেন দরজা নক করলো। মা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর আমাকে ডাক দিল, মা এই লোকটা কে? আমি আসমার বাবা। আমি জানতে এসেছি তুমি আমার মেয়েকে ছেড়ে কেন চলে এলে। আমি জানি তুমি আসমাকে ভালোবাসো আর ভবিষ্যতেও বাসবে। ওর যোগ্য হয়ে ওর কাছে ফিরে আসবে। মানুষের যোগ্যতা তার চরিত্রে ফুটে ওঠে। আর তুমি যদি আমাকে অন্য 5টা মেয়ের বাবার মতো ভাবো তাহলে ভুল ভাববে। আমি মোটেও সেরকম নই। আমরা এখন পর্যন্ত আসমার কোনো ইচ্ছা অপূরণ রাখিনি। ও যা চেয়েছে তাই দিয়েছি। ওকে কোনোদিনও কষ্ট পেতে দেইনি। আর আজকে প্রথমবার ও কষ্ট পেল শুধু তোমার জন্য। দেখো, আমি চাই তুমি আসমাকে বিয়ে করো। তোমার পরিচয় জানার দরকার নেই, আমরা শুধু তোমাকে জানলেই হবে। মাফ করবেন আমাকে, আমি এখন আসমাকে বিয়ে করতে পারবো না। আপনি যতটা সহজভাবে বলে দিলেন, জীবনটা ততটা সহজ নয়। আসমার 1 মাসে যা খরচ তা হয়তো আমি 6 মাসেও আয় করতে পারি না। আর এখন আমার যা অবস্থা, তাতে আসমাকে বিয়ে করা সম্ভব নয়। তুমি আমার অফিসে কাজ করবে, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু আমি কষ্ট না করে কোনো কিছু পেতে চাই না। কষ্ট না করে পেলে তার কোনো মূল্য থাকে না। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুসারে আমার অফিসে কাজ করবে, পাশাপাশি লেখাপড়া করবে। দেখো বাবা, আসমা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ও খুবই আবেগী একটা মেয়ে, খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। ওকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। দয়া করে তুমি আপনি আসমাকে আমার সাথে বিয়ের কথা বলবেন না, এটা ওর জন্য সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি চাই তুমি সকালে তোমার দেওয়া বাড়িতে ওঠো। প্লিজ কিছু মনে করো না। আমি এটা দেব না, অফিস থেকে তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মাসিক বেতন থেকে টাকা কেটে রাখা হবে। তোমার বেতন থেকে তোমরা সেই বাড়িতে উঠবা, সেখানেই বিয়ের কার্যক্রম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলি, কালকেই তোমাদের বিয়ে হবে। বাবা, পারভেজ কি বললো? ও রাজি হয়নি মা। আমি জেদ করে তোর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলেছি। এটা কি হয়ে গেল? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা আমি বলে গেলাম, মনে রাখিস। এটা কি হয়ে গেল? আমি পারভেজকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করব? ও তো আমাকে বলেছিল যে আমার কাছে ফিরে আসবে, কিন্তু এই বিয়ে না করলে বাবা আত্মহত্যা করবে, আর আমি তা কিছুতেই হতে দিব না। প্রয়োজনে বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেব। আজকে আমার বিয়ে, কিন্তু আমার তাতে কোনো খেয়াল নেই। আমি শুধু পারভেজের কথা ভেবেই চলেছি। কার সাথে আমার বিয়ে হচ্ছে তা জানারও ইচ্ছে নেই। কবুল বলার সময় বারবার চোখের সামনে পারভেজের মুখটা ভেসে উঠল। তখনই বাবার কথা মনে পড়ে গেল। তারপর কবুল বলে দিলাম। বাসর ঘরে বসে আছি, শুনেছি এই দিনটা নাকি মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার কাছে আজাবের মতন মনে হচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন বাসর ঘরে প্রবেশ করলো, তারপর বলল, শুনেছি বাসর ঘরে স্বামী আসলে তাকে সালাম দিতে হয়, কিন্তু আপনি তা জানেন না মনে হচ্ছে। দেখুন, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, বাবার জন্য বিয়েটা করেছি। আপনি বললেই তো আর হবে না। আপনি আমার বউ, আপনার উপর আমার অধিকার আছে, আর আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। দেখুন, ভালো হবে না কিন্তু। যখনই সামনে তাকালাম আমি অবাক পারভেজকে দেখে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে তার শাস্তি দিলাম। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আর কখনো কষ্ট দিব না, তোমাকে অনেক ভালোবাসবো। আমি খুবই দুঃখিত তোমাকে অপমান করার জন্য। দয়া করে আমাকে মাফ করে দাও। এসব কথা এখন বাদ দাও, রাজ্যে ফুরিয়ে যাচ্ছে। বাসর করবো কখন?
আজকে কোনো বাসর হবে না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তুমি বললেই তো আর আমি মানবো না। আমি আমার অধিকার ঠিকই বুঝে নিব, এটা বলেই আসমাকে জড়িয়ে ধরলাম। এই সবাই দেখছে তো, লাইট বন্ধ করো। লাইট বন্ধ করে আসমাকে নিয়ে সুখের সাগর পাড়ি দিতে গেলাম। সবাই দোয়া করবেন। সমাপ্ত।